ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ অলৌকিকের সন্ধানে। আমি সৌম্য এবং আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য। আজকে আমাদের সঙ্গে যিনি তার জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি হলেন রাজু দাস। আসুন শুনে নিই রাজু দাসের জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতার কথা। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপদা এবং সৌম্যদা, নমস্কার। আমার নাম রাজু দাস। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আরও ভিতরের দিকে বাগ আঁচড়া নামের একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটি আমি নিয়মিত দেখি। আপনারা যেভাবে সবার অভিজ্ঞতাগুলো পড়ে শোনান সেটা শুনে অনেক সময় গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু কখনো ভাবিনি যে একদিন আমার নিজের জীবনেও এমন কিছু ঘটবে যেটা লিখে আপনাদের কাছেই পাঠাতে হবে। আজ যে অভিজ্ঞতার কথা লিখতে বসেছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 3টে রাত। এই 3টে রাত আমার জীবন পাল্টে দিয়েছে চিরকালের জন্য। ঘটনাটা গত বছরের সেপ্টেম্বর মাসের। আমি তখন বেকার, বাড়িতে বউ আর 2টো ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে দিন কাটছিল। কোনো একটা চাকরির খোঁজে ছিলাম দীর্ঘদিন ধরেই। ঠিক সেই সময়ই আমার এক দূর সম্পর্কের মামা, যিনি আমাদের গ্রাম থেকে কিলোমিটার 5 দূরে রামপুর গ্রামে থাকেন, তিনি আমাকে একটা খবর দিলেন। রামপুরে একটি প্রাইমারি স্কুল আছে, রামপুর শিশু শিক্ষা নিকেতন। সেই স্কুলে নাকি একজন নাইট গার্ডের খুবই দরকার। মাসে 7,000 টাকা বেতন। কাজটাও বিশেষ কিছু না, শুধু রাত্রেবেলা স্কুলের পাহারা দেওয়া, দেখা যে কেউ চুরি করতে ঢুকছে কিনা। আমার মামা যখন প্রথম এই কথাটা বললেন তখন আমি বেশ খুশি হয়েছিলাম। 7,000 টাকা মাসে, আমার মতো বেকারের কাছে সেটা অনেক টাকা। কিন্তু মামা যখন আমাকে একটু থেমে বললেন, দেখ রাজু, চাকরিটা তোকে পাইয়ে দিতে পারবো, কিন্তু একটা কথা। তখন আমার মনে একটু সন্দেহ হলো। মামা তারপর বললেন যে ওই স্কুলে নাকি কিছু সমস্যা আছে, রাত্রেবেলা নাকি অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে। এই কারণে গত 3 মাসে 6 জন নাইট গার্ড চাকরিতে জয়েন করেছে, কিন্তু কেউই 3 দিনের বেশি টিকতে পারেনি, সবাই পালিয়ে গেছে। আমি তখন মামাকে জিজ্ঞেস করলাম, কি রকমের সমস্যা মামা? মামা একটু ইতস্তত করে বললেন, লোকে বলে স্কুলটায় নাকি ভূত আছে, তবে আমি তো আর রাতে থাকিনি, তাই ঠিক জানি না। তবে মামা এটাও বললেন যে স্কুলের হেডমাস্টার মশাই খুবই ভালো মানুষ, আর উনি নাকি নিজেই বলেছেন যে এসব কুসংস্কার ছাড়া আর কিছুই না। যদি কেউ সাহসী মানুষ পাওয়া যায় তাহলে উনি মাসে আরও 1,000 টাকা বেশি দিতে রাজি আছেন, 8,000 টাকা। আমার তখন আর কিচ্ছু ভাবার দরকার হলো না। ভূত টুত আমি বিশেষ বিশ্বাস করিও না। আমার মনে হলো লোকজন নিশ্চয়ই ভয় পেয়ে এসব বানিয়ে বলছে। রাতের বেলা যে কোনো পুরনো বিল্ডিংয়েই তো অদ্ভুত শব্দ হয়, ইঁদুর ছোটে, বাতাসে জানলা নড়ে, এইসব নিয়েই হয়তো গল্প তৈরি হয়ে গেছে। তাই আমি মামাকে বললাম যে আমি রাজি আছি। পরের দিনই মামা আমাকে নিয়ে গেলেন স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে।
হেডমাস্টার মশাইয়ের নাম দীপক চক্রবর্তী। বছর 50 একজন ভদ্র শান্ত মানুষ। উনি আমাকে দেখেই খুব খুশি হলেন। বললেন, দেখো রাজু, আমি তোমাকে সব সত্যি কথা বলে দিচ্ছি। এই স্কুলে কিছু অদ্ভুত ঘটনা ঘটে রাত্রেবেলা। আগে যারা এসেছিল তারা সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস এসব শুধুমাত্র কাকতালীয় ব্যাপার। তুমি যদি সাহস রাখো তাহলে আমি তোমাকে 8,000 টাকা দেব মাসে। আর একটা জিনিস, তুমি প্রথম সপ্তাহ যদি থেকে যেতে পারো তাহলে আমি তোমাকে বোনাস হিসাবে আরো 2,000 টাকা দেব। 10,000 টাকা! আমার চোখ চকচক করে উঠল। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। হেডমাস্টার মশাই আমাকে স্কুলটা ঘুরিয়ে দেখালেন দিনের বেলায়। স্কুলটা বেশ পুরনো, তাও প্রায় বছর 70-80 হবে। দোতলা একটা বিল্ডিং, নিচের তলায় 6টা ক্লাসরুম, একটা অফিস রুম আর একটা স্টাফ রুম। উপরের তলায় আরও 4টে ক্লাসরুম আর একটা বড় হল, যেটা স্কুলের লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হয়। পুরো বিল্ডিংটা বেশ জরাজীর্ণ অবস্থায়। রং উঠে গেছে দেওয়াল থেকে, অনেক জায়গায় স্যাঁতসেঁতে ভাব। স্কুলের পেছনে একটা বড় মাঠ, আর তার পাশে একটা পুরনো টিউবওয়েল। একটা ছোট্ট শৌচাগার আছে বিল্ডিংয়ের পাশেই। হেডমাস্টার মশাই আমাকে বললেন যে আমার ডিউটি হবে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমাকে একটা ঘর দেওয়া হবে নিচের তলায়, স্টাফ রুমের পাশের একটা ছোট্ট রুম, যেটা আগে স্টোর রুম হিসাবে ব্যবহৃত হতো। ওখানে একটা চৌকি, একটা চেয়ার, একটা টেবিল আর একটা হ্যারিকেন রাখা আছে, কারণ স্কুলে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়। আমার কাজ হবে প্রতি ঘন্টায় একবার পুরো স্কুল ঘুরে দেখা, আর বাকি সময় ওই রুমেই বসে থাকা। খুবই সহজ কাজ। সেই দিনই ঠিক হলো যে পরের দিন সন্ধ্যা থেকে জয়েন করব। আমি বাড়ি ফিরে বউকে সমস্তটা বললাম। বউ প্রথমে খুব খুশি হলো টাকার কথা শুনে, কিন্তু যখন বললাম যে স্কুলে নাকি ভূতের গল্প আছে তখন ভয় পেল। বলল, দেখো, ভূত টুত থাকলে যেও না, টাকা দিয়ে কি হবে যদি যদি কিছু হয়ে যায়। আমি হেসে বললাম, ভূত আবার কই, এসব গাঁজাখুরি গল্প। এই, তুমি একদম চিন্তা করো না। পরের দিন সন্ধে 7টায় আমি রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে। সঙ্গে নিয়ে গেলাম একটা টর্চ লাইট, আমার মোবাইল ফোন, খাওয়ার জন্য কিছু খাবার আর জলের বোতল। সাইকেলে করে পৌঁছালাম স্কুলে 7:30 নাগাদ। তখনও সন্ধ্যার আলো পুরোপুরি যায়নি। স্কুলের গেট খোলাই ছিল। ভিতরে ঢুকে দেখলাম হেডমাস্টার মশাই আর একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। বয়স্ক লোকটার নাম হরি কাকু। উনি স্কুলের দারোয়ান, দিনের বেলা কাজ করেন। হরি কাকু আমাকে দেখেই মুখ ভার করে বললেন, এই নতুন এসেছ, কতদিন টিকবে দেখা যাক। হেডমাস্টার মশাই হরি কাকুকে ধমক দিয়ে বললেন, এসব বলে ভয় দেখিও না। রাজু সাহসী ছেলে, আমার বিশ্বাস ও ঠিক থেকে যাবে। তারপর আমাকে আমার রুমটা দেখালেন। রুমটা সত্যিই ছোট, 10x8 ফুট হবে। একটা জানালা আছে যেটা মাঠের দিকে খোলে। চৌকিতে একটা পাতলা তোশক আর একটা বালিশ রাখা। টেবিলে হ্যারিকেনটা রাখা আছে, কেরোসিন ভরা। হেডমাস্টার মশাই আমাকে স্কুলের চাবিগুলো দিয়ে গেলেন। মূল গেটের চাবি, সব ক্লাসরুমের চাবি আর লাইব্রেরির চাবি। বললেন, কোনো সমস্যা হলে আমার নম্বরে ফোন করবে, আমি 5 মিনিটের রাস্তাতেই থাকি। রাত 8:30টায় হেডমাস্টার মশাই আর হরি কাকু বাড়ি ফিরে গেলেন। আমি একা রয়ে গেলাম পুরো স্কুলে। তখনও আমার কোনো ভয় ছিল না। আমি আমার রুমে বসে মোবাইলে গান শুনছিলাম। রাত 10টা বাজলে আমি উঠে প্রথম রাউন্ড দিতে বেরোলাম। টর্চ লাইটটা হাতে নিয়ে প্রথমে নিচের তলার সব ক্লাসরুম চেক করলাম। সমস্তটাই স্বাভাবিক। তারপর উপরের তলায় উঠলাম। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যেন কেউ আমাকে দেখছে।
কিন্তু চারিপাশে তাকিয়ে কাউকেই দেখলাম না। নিজেকে বোঝালাম যে এসব শুধুই মনের ভুল। উপরের তলায় 4টে ক্লাসরুম একে একে দেখলাম। শেষে লাইব্রেরিতে ঢুকলাম। লাইব্রেরিটা বেশ বড়, প্রায় 30 বাই 40 ফুট হবে। চারপাশে কাঠের আলমারিতে বইয়ে ঠাসা, মাঝখানে কয়েকটা টেবিল আর চেয়ার, একটা কোনায় হেডমাস্টার মশাইয়ের টেবিল। ঘরটায় ঢুকেই আমার গা ছমছম করে উঠল। এত ঠান্ডা! বাইরে তখন সেপ্টেম্বরের গরম, কিন্তু এই ঘরটাই যেন শীতকাল। আমি তাড়াতাড়ি একবার টর্চ লাইটের আলো চারপাশে ফেললাম। সব ঠিক দেখেই বেরিয়ে এলাম। নিচে নেমে এসে আমার রুমে বসলাম। ঘড়িতে তখন 10:30। আমি ভাবলাম এখন 11টা পর্যন্ত বিশ্রাম নিয়ে আবার রাউন্ড দেব। খাবার বের করে খেতে শুরু করলাম। ঠিক তখনই উপর থেকে একটা শব্দ এলো, কিছু একটা পড়ার শব্দ। আমি চমকে উঠলাম। কি পড়ল? ইঁদুর হবে নিশ্চয়ই, কিন্তু মনে মনে একটু অস্বস্তি হলো। কয়েক মিনিট পর আবার সেই শব্দ, এবার আর একটু জোরে। আমি আর স্থির থাকতে পারলাম না। টর্চ নিয়ে বেরোলাম। সিঁড়ি দিয়ে উঠে উপরের তলায় এসে দেখি সবকটা ক্লাসরুমের দরজা বন্ধ। যেভাবে রেখে এসেছিলাম ঠিক সেভাবেই আছে। তাহলে শব্দটা এলো কোথা থেকে? আমি লাইব্রেরির দরজার কাছে গেলাম। দরজা বন্ধ, তবে ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। কেউ যেন পায়চারি করছে। মেঝেতে পায়ের শব্দ। আমার হাত কাঁপতে লাগলো। কে কে ভিতরে? আমি তো সব দেখে এসেছিলাম। আমি সাহস করে দরজায় ধাক্কা দিলাম। তালা লাগানো, আমার কাছে চাবি আছে। কাঁপা হাতে চাবি দিয়ে দরজা খুললাম। দরজা খোলার সঙ্গে সঙ্গেই পায়ের শব্দ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। আমি টর্চের আলো ফেললাম ভেতরে। একদম ফাঁকা, কেউ নেই। তবে মেঝেতে একটা বই পড়ে আছে। এই বইটা কিন্তু আগে ছিল না, আমি নিশ্চিত। কোন আলমারি থেকে পড়ল এই বই? আমি আর সাহস করে ভেতরে ঢুকলাম না। দরজা বন্ধ করে তালা দিয়ে দ্রুত নিচে নেমে এলাম। নিজের রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। হাত এখনো কাঁপছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো বইটা আগে থেকেই পড়েছিল, আমার নজরে পড়েনি। আর পায়ের শব্দ, হয়তো ইঁদুর অথবা বাতাসে কোনো জিনিস নড়ছিল। কিন্তু মন মানছিল না। ওই লাইব্রেরিতে কে যেন একটা ছিল, আমি অনুভব করেছিলাম। রাত 11টা নাগাদ আমি আবার বাইরে বেরোলাম রাউন্ড দিতে। এবার শুধু নিচের তলাটা দেখলাম। উপরে যাওয়ার সাহস হলো না। সমস্তটা ঠিকঠাক দেখে রুমে ফিরলাম। ঠিক করলাম এখন আর বাইরে বেরোবো না। দরজা ভিতর থেকে বন্ধ করে শুয়ে থাকব। কিন্তু ঘুম আসছিল না। বারবারই মনে হচ্ছিল উপরের লাইব্রেরিতে কেউ হাঁটছে। একবার মনে হলো হেডমাস্টার মশাইকে ফোন করি, কিন্তু লজ্জা পেলাম। প্রথম রাতেই এত ভয় পেয়ে গেলাম। রাত 12টা নাগাদ হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো স্কুল ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমি তাড়াতাড়ি করে হ্যারিকেন চালালাম। হ্যারিকেনের কাঁপা আলোতে রুমটা আরো ভুতুড়ে লাগতে লাগলো। জানলা দিয়ে বাইরে তাকালাম। মাঠে গাছগুলো অন্ধকারে দোদুল্যমান। কোনো আলো নেই কোথাও। দূরে গ্রামের কয়েকটা বাড়িতে টিম টিম করে আলো দেখা যাচ্ছে শুধু। ঠিক তখনই আমি একটা আওয়াজ শুনলাম। কেউ যেন কাঁদছে। একজন মহিলার কান্নার শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। শব্দটা আসছে উপর থেকে। আমার পুরো শরীর শিউরে উঠল। এবার আর সন্দেহ রইল না, স্কুলে সত্যিই কিছু আছে।
কান্নার শব্দ ক্রমশ বাড়তে লাগলো। মনে হচ্ছিল কেউ খুব কষ্ট পাচ্ছে, খুব অসহায় কান্না। আমি দরজায় কান পাতলাম। ধীরে ধীরে সেই কান্না নিচে নামছে সিঁড়ি দিয়ে। আমি দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। কান্নার শব্দ এখন আরো কাছে। কেউ আমার ঘরের দিকেই এগিয়ে আসছে। আমি হেরিকেনটা তাড়াতাড়ি নিভিয়ে দিলাম, যাতে আলো দেখে বুঝতে না পারে যে আমি জেগে আছি। অন্ধকারে স্থির দাঁড়িয়ে রইলাম, দম বন্ধ করে। কান্নার শব্দ আমার দরজার সামনে এসে থামল। কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমি নিশ্চিত। কয়েক সেকেন্ড পার হলো, কোনো শব্দ নেই। তারপর হঠাৎ দরজায় ধাক্কা। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। আবার ধাক্কা। দরজা কাঁপছে। আমি পিঠ দিয়ে দরজা চেপে দাঁড়িয়ে রইলাম। ভয়ে ভয়ে চোখ বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই একটা মহিলা গলা শুনলাম, খুব কাছ থেকে, যেন দরজার ঠিক ওপাশে মুখ রেখে বলছে, খোলো, দরজা খোলো, আমাকে বাঁচাও প্লিজ, দরজা খোলো। আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো ভয়ে। এ কি হচ্ছে? কে ওখানে? আমি কাঁপা গলায় বললাম, কে কে তুমি? গলাটা উত্তর দিল, আমি শান্তি, শিক্ষিকা ছিলাম এই স্কুলে। আমাকে সাহায্য করো, আমি আটকে আছি, মুক্তি চাই, আমাকে সাহায্য করো। শান্তি? হেডমাস্টার মশাই তো বলেছিলেন একজন শিক্ষিকা এই স্কুলে আত্মহত্যা করেছিলেন। তাহলে কি সত্যিই? আমার মাথা ঘুরতে লাগলো। আমি বললাম, আমি আমি আপনাকে কিভাবে সাহায্য করব? সেই গলাটা বলল, লাইব্রেরিতে এসো, আমি সেখানেই আছি, আমার একটা জিনিস আছে সেখানে, সেটা। গলাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, নড়তে পারলাম না। শব্দ আর কোনো আসছে না। সাহস করে আমি আবার হ্যারিকেন জ্বালালাম। দরজা একটু ফাঁক করে বাইরে উঁকি দিলাম। করিডোর একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু মেঝেতে একটা ভেজা পায়ের ছাপ। কারো পা ভিজেছিল, সেই দাগ করিডোর ধরে সিঁড়ির দিকে গেছে। আমি আর থাকতে পারলাম না। তাড়াতাড়ি আমার জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিলাম। কিন্তু ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো। টিউব লাইটের আলোয় পুরো করিডোর আলোকিত হয়ে গেল। আমি বাইরে বেরিয়ে মেঝের দিকে তাকালাম। কোনো পায়ের দাগ নেই, শুকনো মেঝে, কোনো চিহ্নও নেই। আমি কি স্বপ্ন দেখছিলাম? কিন্তু না, আমি তো জেগেই ছিলাম। তাহলে সবটা যে এত বাস্তব মনে হচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো আমি ভয়ে হ্যালুসিনেট করেছি, হয়তো ঘুম ঘুম ভাবছিল আর স্বপ্ন আর বাস্তব মিশে গিয়েছিল। আমি ঠিক করলাম সকাল হওয়া পর্যন্ত আর ঘুমাবো না, চোখ খোলা রাখব। রুমে ফিরে গেলাম। খাটের উপর গিয়ে বসে মোবাইলে বউকে একটা মেসেজ পাঠালাম, আমি ঠিক আছি, সকালে বাড়ি ফিরব। ঘড়িতে তখন রাত 1:45। পরের কয়েক ঘন্টা আমি বসে বসে মোবাইলে ভিডিও দেখতে থাকলাম, নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। মাঝে মাঝে মনে হচ্ছিল উপর থেকে শব্দ আসছে, কিন্তু আমি আর কান দিচ্ছিলাম না। আমার একটাই টার্গেট ছিল, যেভাবেই হোক সকাল পর্যন্ত টিকে থাকা। রাত 3টে নাগাদ হঠাৎ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। আমার সঙ্গে চার্জার নিয়ে আসা হয়নি। এবার আমার কোনো বিনোদন নেই, শুধুই বসে থাকা। রাত 3:30 নাগাদ একটা অদ্ভুত ব্যাপার হলো। আমার রুমের তাপমাত্রা হঠাৎ খুব কমে যেতে লাগলো। এত ঠান্ডা লাগতে শুরু করলো যে আমার দাঁত কটকট করতে লাগলো। শীতের রাতেও এত ঠান্ডা লাগে না। আমি কম্বল খুঁজতে গিয়ে দেখলাম কোনো কম্বল নেই, শুধু একটা পাতলা চাদর। সেটা গায়ে জড়িয়ে বসে রইলাম।
এই অস্বাভাবিক ঠান্ডাটা কি হঠাৎ কোথা থেকে এলো? তারপরেই আমি শুনলাম সিঁড়ি দিয়ে কেউ নামছে। পায়ের শব্দ খুবই স্পষ্ট, কিন্তু এবার আর মহিলার পায়ের শব্দ নয়, ভারী পা, একজন পুরুষ মানুষ। আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম। করিডোরে একজন মানুষ হাঁটছে, লম্বা কালো পোশাক পরা, মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করা। সে আমার দরজার সামনে দিয়ে হেঁটে গেল স্টাফ রুমের দিকে। আমি নিঃশ্বাস বন্ধ করে দেখছিলাম। মানুষটা স্টাফ রুমের দরজার সামনে দাঁড়ালো, তারপর দরজায় 3 বার ধাক্কা দিল। কেউ দরজা খুলল না। মানুষটা তখন ঘুরল আমার দিকে। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম, কিন্তু বন্ধ করার আগে 1 সেকেন্ডের জন্য তার মুখ দেখে ফেলেছিলাম। সেই মুখটা আমার চোখে ভাসছে এখনো, একদম ফ্যাকাশে সাদা, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো, মুখে কোনো ভাব নেই। সেই মুখে একটা খালি নিষ্প্রাণ দৃষ্টি ছিল, যেটা দেখলে মনে হয় মৃত্যু চোখে চোখ রেখে তাকিয়ে আছে। আমি দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। পায়ের শব্দ আমার দরজার দিকে এগিয়ে আসছে। আমার বুকের ভেতর হৃদয় এত জোরে ধুকছিল যে মনে হচ্ছিল বের হয়ে আসবে। পায়ের আওয়াজ আমার দরজার ঠিক সামনে এসেই থেমে গেল। কয়েক সেকেন্ড পার হলো। তারপর দরজায় 3 বার ধাক্কা, একদম নিয়ম মেনে। ধীরে ধীরে। আমি কোনো উত্তর দিলাম না। আবার 3 বার সেই আওয়াজ। আমি চুপ করে রইলাম। তারপর একটা ভারী পুরুষ গলা শুনলাম, একদম নিরাবেগ, কোনো ইমোশন নেই সেই গলায়। বেরিয়ে এসো, তোমাকে একটা জিনিস দেখাতে হবে, লাইব্রেরিতে চলো। আমি কোনো রকম উত্তর দিলাম না। গলাটা আবারও বলল, তুমি এখানে কাজ করছো, তোমাকে জানতে হবে এই স্কুলে কি হয়েছিল। লাইব্রেরিতে চলো, শান্তি অপেক্ষা করছে। শান্তি? আবার সেই নাম। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? গলাটা বলল, আমি নীলকান্ত, আমি এই স্কুলের পেয়াদা ছিলাম, এখন আমি এখানেই আছি। শান্তি আর আমি দুজনেই এখানে আটকা, তুমি আমাদের মুক্ত করতে পারো। আমি বললাম, আমি কিভাবে? গলাটা বলল, লাইব্রেরিতে এসো, সব বুঝবে, ভয় পেও না, আমরা তোমার ক্ষতি করব না, আমরা শুধু মুক্তি চাই। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার ভয় একটু কমল। মনে হলো যেন সত্যিই তার সাহায্য লাগবে। ক্ষতি করার কোনো ইচ্ছে তার নেই। আমি ভাবলাম, যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে তো পালিয়ে গিয়েও লাভ নেই, বরং জেনেই নি কি হয়েছিল, কি চাই ওরা। আমি সাহস করে দরজা খুললাম। করিডোরে সেই মানুষটা দাঁড়িয়ে। কাছ থেকে দেখে আরও ভয়ানক লাগলো। পুরো শরীর যেন স্বচ্ছ, ঝাপসা। তার পোশাক পুরনো ধরনের, নীল শার্ট আর কালো প্যান্ট, কিন্তু কাপড়গুলো জলে ভেজা, জল টপ টপ করে পড়ছে মেঝেতে। সে আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত দুঃখের ছাপ। তারপর ঘুরে হাঁটতে শুরু করলো সিঁড়ির দিকে। আমি কাঁপতে কাঁপতে তার পেছনে হাঁটলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি দেখলাম তার পায়ের চিহ্ন রেখে যাচ্ছে মেঝেতে, ভেজা পায়ের দাগ। উপরে উঠে করিডোর ধরে লাইব্রেরির দিকে যেতে লাগলাম। পুরো স্কুল তখন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। কোনো শব্দ নেই, শুধু আমাদের পায়ের শব্দ। লাইব্রেরির দরজায় পৌঁছে সে থামল। দরজা তালা দেওয়া। আমার হাতে চাবি আছে। আমি কাঁপা হাতে চাবি দিয়ে দরজা খুললাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেই তীব্র ঠান্ডা বাতাস বেরিয়ে এলো।
লাইব্রেরির ভেতরটা যেন বরফের ঘর। সে ভেতরে ঢুকলো, আমিও তার পেছনে ঢুকলাম। লাইব্রেরিতে ঢুকেই দেখলাম আর একজন দাঁড়িয়ে, একজন মহিলা, শাড়ি পরা, চুল খোলা, বয়স হবে ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার মুখ অদ্ভুত সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যে একটা বেদনার ছাপ। তার গলায় একটা দড়ির দাগ, গভীর লাল দাগ। আমি বুঝলাম এই হলো শান্তি, যে আত্মহত্যা করেছিল ফাঁসি দিয়ে। শান্তি আমার দিকে তাকালো, তার চোখে জল। সে বলল, তুমি এসেছো, ধন্যবাদ। আমরা জানি তুমি ভয় পেয়েছো, ক্ষমা করো, কিন্তু আমাদের আর উপায় ছিল না। যতজন এসেছে সবাই পালিয়ে গেছে, তুমি প্রথম যে থেকে গেলে। আমি কাঁপা গলায় বললাম, কি চাও তোমরা, কি চাও? শান্তি বলল, আমি তোমাকে আমার গল্প বলি, তারপর তুমি বুঝবে আমরা কি চাই। সে একটা চেয়ার দেখালো। আমি কাঁপতে কাঁপতে বসলাম। নীলকান্ত দাঁড়িয়েই রইল দরজার কাছে, যেন পাহারা দিচ্ছে। শান্তি বলা শুরু করলো, আমি এই স্কুলে বাংলা পড়াতাম। ৩ বছর আগে জয়েন করেছিলাম। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, স্বামী ছিল, খুব সুখেই ছিলাম। কিন্তু তারপর হেডমাস্টার দীপক চক্রবর্তী আমার জীবন নষ্ট করে দিল। আমি চমকে উঠলাম, হেডমাস্টার মশাই? শান্তি মাথা নাড়ল। হ্যাঁ, সেই ভদ্র শান্ত মানুষটা আসলে একটা দানব। সে আমাকে ব্ল্যাকমেল করত, আমাকে জোর করত। আমি পারতাম না প্রতিবাদ করতে। সে বলতো, যদি কাউকে বলি তাহলে আমার চাকরি চলে যাবে, আমার সংসার ভেঙে যাবে। আমি ভয়ে চুপ করেছিলাম। কিন্তু একদিন সে খুব বেশি এগিয়ে গেল। আমি তাকে বললাম যে আমি সবাইকে জানিয়ে দেব। সে তখন হুমকি দিল যে আমাকে শেষ করে দেবে। শান্তির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। একদিন সন্ধ্যায় স্কুল শেষ হওয়ার পর সে আমাকে লাইব্রেরিতে ডেকে নিল। বলল, একটা জরুরি কথা আছে। আমি এলাম। তারপর সে আবার চেষ্টা করলো। আমি চিৎকার করলাম। নীলকান্ত যে নিচে ছিল, সে চিৎকার শুনে দৌড়ে উপরে এলো। সে দেখে ফেললো হেডমাস্টার কি করছে। নীলকান্ত তার নিরাবেগ গলায় বলল, আমি দেখে ফেললাম। হেডমাস্টার আমাকে চুপ থাকতে বলল, টাকা দেওয়ার লোভ দেখালো, কিন্তু আমি রাজি হইনি। আমি বললাম সবাইকে জানাবো। তখন সে শান্তি মধ্যেখানে বাধা দিয়ে বলল, তখন সে আমাদের দুজনকে মেরে ফেলার পরিকল্পনা করলো। সে খুব চালাক। সে আমাকে একটা কাপ চা খেতে দিল, বলল শান্ত হতে। আমি খেলাম, কিন্তু চায়ে ছিল ঘুমের ওষুধ। আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর সে আমাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিল এই লাইব্রেরিতেই। সবাইকে মনে করালো যে আমি আত্মহত্যা করেছি। আমার সারা শরীর কাঁপছিল এই কথাগুলো শুনে। আমি জিজ্ঞেস করলাম, আর নীলকান্ত? নীলকান্ত বলল, সে আমাকে ডেকে নিয়ে গেল স্কুলের পেছনে, পুকুরের পাড়ে। বলল একটা কথা আছে। তারপর পেছন থেকে আঘাত করলো। আমি পুকুরে পড়ে গেলাম। সে আমাকে ডুবিয়ে দিল। সবাইকে বলল যে আমি নাকি মাতাল ছিলাম, মাতাল অবস্থায় পুকুরে পড়ে ডুবে মরেছি। আমি হতবাক হয়ে শুনছিলাম। কিন্তু পুলিশ তদন্ত করেনি? শান্তি বলল, করেছিল তো, কিন্তু হেডমাস্টার খুব প্রভাবশালী। তার রাজনৈতিক কানেকশন আছে। সবকিছু ধামাচাপা দিয়ে দিল। আমার স্বামীকে টাকা দিয়ে চুপ করিয়ে দিল। নীলকান্তর পরিবারকেও টাকা দিল। কেউ আর কিচ্ছু বলল না। আমি একটু থেমে জিজ্ঞেস করলাম, তোমরা আমার কাছে কি চাও? শান্তি বলল, আমরা চাই সত্যি বেরিয়ে আসুক। আমরা চাই হেডমাস্টার শাস্তি পাক। কিন্তু আমরা তো শুধু আত্মা, কিছু করতে পারি না। তাই আমরা চাই তুমি
প্রমাণ খুঁজে বের করো। এই লাইব্রেরিতেই প্রমাণ লুকিয়ে আছে। কি প্রমাণ? শান্তি হেডমাস্টারের টেবিলের দিকে ইশারা করল। ওই টেবিলের নিচে একটা গোপন ড্রয়ার আছে। সেখানেই হেডমাস্টার তার ব্যক্তিগত জিনিস রাখে। সেখানেই আমার ডায়েরি আছে, যেখানে আমি সমস্তটা লিখে রেখেছিলাম। আর নীলকান্তের একটা চিঠিও আছে, যেটা সে তার বউকে লিখেছিল কিন্তু পাঠাতে পারেনি। হেডমাস্টার এগুলো লুকিয়ে রেখেছে। তুমি ওগুলো বের করে পুলিশে দাও। আমি উঠে গেলাম হেডমাস্টারের টেবিলের কাছে। টেবিলটা বেশ পুরনো, কাঠের তৈরি। আমি নিচে তাকালাম। সত্যি একটা লুকোনো ড্রয়ার আছে, খুব সাবধানে লুকিয়ে রাখা, সহজে চোখে পড়ার মতো নয়। আমি ড্রয়ারটা টেনে খুললাম। ভেতরে কিছু কাগজ, একটা পুরনো ডায়েরি আর একটা ভাঁজ করা চিঠি। আমি ডায়েরিটা বের করে দেখলাম, শান্তির হাতের লেখা। আর পারছি না, হেডমাস্টার আমাকে টর্চার করছে। আমি ভয়ে আছি, কাউকে বলতে পারছি না, কি করব বুঝতেও পারছি না। পাতা উল্টাতে লাগলাম। পুরো ডায়েরিতে তার যন্ত্রণার কথা লেখা। শেষ এন্ট্রিতে লেখা, আজ আমি সবাইকে জানিয়ে দেব, যা হবার হবে। আমি আর এই অপমান সহ্য করব না। এটা লেখার পরের দিনই সে মারা যায়। চিঠিটা খুললাম, নীলকান্তের হাতের লেখা, তার বউকে লেখা। আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছি। হেডমাস্টার শান্তি ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছিল। আমি সাক্ষী, আমি পুলিশে খবর দেব। তুই চিন্তা করিস না, সত্যের জয় হবেই। এই চিঠি সে কখনো পাঠাতে পারেনি। আমার হাত কাঁপছিল। এই প্রমাণগুলো, এগুলো তো আসল। এগুলো দিয়ে হেডমাস্টারকে শাস্তি দেওয়া যাবে। আমি শান্তি আর নীলকান্তের দিকে তাকালাম। ওরা আমার দিকে তাকিয়ে চোখে আশা। শান্তি বলল, প্লিজ এই প্রমাণগুলো পুলিশে জমা দাও। আমরা মুক্তি পাবো, আমরা শান্তিতে চলে যেতে পারবো। আমি মাথা নেড়ে বললাম, আমি দেব, অবশ্যই দেব। কিন্তু একটা কথা, তোমরা কি আমাকে ভয় দেখানোর জন্য এত কিছু করলে? শান্তি একটু লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, আমরা জানতাম যে তুমি ভয় পেলেই পালিয়ে যাবে সবার মতো। তাই আমরা চেয়েছিলাম তুমি একটু কৌতূহলী হও, তুমি জানতে চাও কি ব্যাপার। আমরা চাইছিলাম তুমি লাইব্রেরিতে এসো, প্রমাণ খুঁজে পাও। ক্ষমা করো যদি বেশি ভয় পেয়ে থাকো। আমি বললাম, না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি প্রমাণগুলো নিয়ে নিলাম। আমি এখনই বাড়ি যাচ্ছি, সকাল হলেই পুলিশ স্টেশনে যাব। শান্তি আর নীলকান্ত আমার দিকে তাকালো। তাদের মুখে একটা শান্তির ছাপ। শান্তি বলল, ধন্যবাদ, তুমি আমাদের মুক্তি দিলে। তারপর তারা ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিট। যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। তারপর তাড়াতাড়ি লাইব্রেরি থেকে বেরিয়ে নিচে নামলাম। প্রমাণগুলো আমার ব্যাগে রাখলাম। আমার জিনিসপত্র নিয়ে স্কুল থেকে বেরিয়ে এলাম। তখন প্রায় ভোর 4টে। আমি সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে বউকে সবটা বললাম। সে প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন প্রমাণগুলো দেখল তখন সে শিউরে উঠল। আমি সকাল 8টায় সোজা থানায় গেলাম। ইন্সপেক্টর সাহেবকে সবটা খুলে বললাম, প্রমাণগুলোও দেখালাম। প্রথমে তিনি আমার গল্প শুনে হাসছিলেন, ভূতের গল্প বলে, কিন্তু যখন ডায়েরি আর চিঠি পড়লেন তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। এই প্রমাণগুলো তুমি কোথায় পেলে? তিনি জিজ্ঞেস করলেন। আমি সত্যিটা বললাম, স্কুলের লাইব্রেরিতে হেডমাস্টারের টেবিলের গোপন ড্রয়ারে। ইন্সপেক্টর সাহেব বললেন, তুমি কিভাবে জানলে ওখানে প্রমাণ আছে? আমি ইতস্তত করলাম। ভূতের গল্প বললে তো বিশ্বাস করবে না, তাই বললাম, আমি স্কুলটা ভালো করে খুঁজছিলাম, হঠাৎ এই ড্রয়ারটা চোখে পড়ল। ইন্সপেক্টর সাহেব সন্দেহের চোখে আমার দিকে তাকালেন, কিন্তু আর কিছু জিজ্ঞেস করলেন না,
বললেন, ঠিক আছে, আমরা তদন্ত করব, তুমি এখানে থাকো, তোমার স্টেটমেন্ট নিতে হবে। সেদিনই পুলিশ স্কুলে গিয়ে হেডমাস্টার দীপক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে আনলো। প্রথমে সে সমস্তটাই অস্বীকার করল, বলল ডায়েরি আর চিঠি নকল। কিন্তু পুলিশ যখন হস্তাক্ষর বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করল, তখন প্রমাণিত হলো যে সেগুলো শান্তি আর নীলকান্তের হাতের লেখা। তারপর পুলিশ আরও গভীর তদন্ত শুরু করল। শান্তির শরীরে যে দড়ির দাগ ছিল, সেই দড়ির আবার পরীক্ষা করা হলো। ফরেন্সিক এক্সপার্টরা বললেন যে দাগের প্যাটার্ন থেকে মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়, খুন। নীলকান্তের মৃত্যুর সময় যে পোস্টমর্টম হয়েছিল, সেই রিপোর্ট আবার দেখা হলো। ডক্টররা বললেন যে তার মাথায় যে আঘাতের চিহ্ন ছিল সেটা দুর্ঘটনা হওয়া সম্ভব নয়। ধীরে ধীরে সমস্ত প্রমাণ হেডমাস্টারের বিরুদ্ধে যেতে লাগলো। 3 সপ্তাহের তদন্তের পর পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে 2টো খুনের অভিযোগে গ্রেপ্তার করলেন। তার রাজনৈতিক কানেকশন থাকা সত্ত্বেও প্রমাণ এত শক্তিশালী ছিল যে কেউ তাকে বাঁচাতে পারল না। কেস কোর্টে গেল। 6 মাস ধরে বিচার চলল। আমাকে সাক্ষী হিসাবে ডাকা হলো। আমি কোর্টে গিয়ে সমস্তটাই বললাম, প্রমাণ কোথায় পেয়েছি, কিভাবে পেয়েছি। অবশ্য ভূতের কথা বলিনি, বলেছিলাম যে আমি নিজে থেকেই খুঁজে পেয়েছি। শান্তির স্বামী আর নীলকান্তের বউ কোর্টে এসে সাক্ষ্য দিলেন। তারা বললেন যে হেডমাস্টার তাদের টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল, কিন্তু তারা সবসময় জানতেন যে কিছু একটা গোলমাল আছে। অবশেষে রায় এলো। দীপক চক্রবর্তী 2টো হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। রায়ের দিন কোর্ট রুমে যখন রায় ঘোষণা হলো, তখন সবাই তালি দিচ্ছিল। ন্যায় বিচার হলো। শান্তি আর নীলকান্ত অবশেষে ন্যায় পেল। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল সেদিন রাতে। রায়ের পরের রাত আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম। হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ ডাকছে। আমি উঠে জানালার কাছে গেলাম। বাইরে চাঁদের আলো পড়ে আছে। দূরে রাস্তার ধারে 2টো অবয়ব দাঁড়িয়ে, শান্তি আর নীলকান্ত। এবার তাদের চেহারা সম্পূর্ণ আলাদা। তারা উজ্জ্বল, শান্ত, সুখী দেখাচ্ছে, ভয়ঙ্কর না, সুন্দর। তারা আমার দিকে তাকিয়ে হাসল, তারপর হাত নেড়ে বিদায় জানালো। আর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা অদৃশ্য হয়ে গেল, চাঁদের আলোতেই মিলিয়ে গেল। আমি বুঝলাম তারা মুক্তি পেয়েছে। তারা এখন শান্তিতে আছে। তাদের আত্মা আর আটকে নেই সেই স্কুলে। পরের দিন আমি কৌতূহলবশত স্কুলে গেলাম। স্কুল তখন বন্ধ, কারণ হেডমাস্টার জেলে। আমি স্কুলের ভেতরে ঢুকলাম। সব কিছু শান্ত, স্বাভাবিক। সেই ভয়ঙ্কর ভারী অনুভূতি আর নেই। লাইব্রেরিতে গেলাম। ঘরটা এখন শুধুই একটা সাধারণ ঘর। কোনো অস্বাভাবিক ঠান্ডা নেই, কোনো অদ্ভুত শক্তি নেই। শান্তি আর নীলকান্ত চলে গেছে। এখন যখন পিছন ফিরে দেখি, আমি বুঝতে পারি কেন আগের 6 জন গার্ড পালিয়ে গিয়েছিলেন। তারা ভয় পেয়েছিল, সেটা স্বাভাবিক। কিন্তু আমি যে থেকে গেলাম, আমি যে শুনলাম তাদের কথা, সেটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। আমি না থাকলে সেই প্রমাণগুলো কখনোই হয়তো পাওয়া যেত না। দীপক চক্রবর্তী হয়তো সারা জীবন মুক্ত থাকত। শান্তি আর নীলকান্তের আত্মা হয়তো চিরকাল আটকে থাকত সেই স্কুলে। সেই রাত, যে রাত আমি স্কুলে কাটিয়েছিলাম, সেই রাতে যা দেখেছি, যা অনুভব করেছি, সেটা আমার জীবন পাল্টে দিয়েছে। আমি এখন বিশ্বাস করি যে মৃত্যুর পরেও কিছু থাকে, আত্মা বলে কিছু হয়। আর সবচেয়ে বড় কথা, রামপুর শিশু শিক্ষা নিকেতন এখন আবারও খুলেছে। নতুন হেডমাস্টার এসেছেন। স্কুলে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। আমার সেই রাতের অভিজ্ঞতা শুনে অনেকে বলে আমি বানিয়ে বলছি, অনেকে বলে আমি ভুল দেখেছি। কিন্তু আমি জানি আমি কি দেখেছি। আমি জানি শান্তি আর নীলকান্ত সত্যি ছিল।
তারা আমাকে ব্যবহার করেছিল তাদের ন্যায় পাওয়ার জন্য, আর আমি গর্বিত যে আমি তাদের সাহায্য করতে পেরেছি। আমি রাজু দাস, এই ছিল আমার সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। যদিও স্কুলের নাম এবং শিক্ষকের নামগুলো আমি পাল্টে দিয়েছি। আপনাদের রাজু দাস, বাগ আঁচড়া, নদিয়া। অসাধারণ একটি অভিজ্ঞতা রাজু, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য। তোমার সাহসকে কুর্নিশ জানাই। সত্যি, সাধারণ মানুষ যেখানে ভয়ে পালিয়ে যায়, সেখানে তুমি দুজন আত্মার মুক্তির জন্য চেষ্টা করেছ, লড়াই করেছ। আর এতক্ষণ যারা এই অভিজ্ঞতাটি শুনছিলেন, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর যারা এতক্ষণ এই অভিজ্ঞতাটি শুনছিলেন, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি এই অভিজ্ঞতাটি সত্যিই ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করে দিন আপনার কাছের মানুষের সঙ্গে। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি অভিজ্ঞতার সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।